প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, সরকারি কর্মচারী গ্রেফতারে অনুমতি লাগবে না দুদকের, ফৌজদারি মামলায় চার্জশিট গৃহীত না হলে গ্রেফতার করা যাবে না। দৈনিক মানব জমিন, ইউরোপীয় নির্বাচনের ট্রাম্প কার্ড। আমাদের সময়, এমডিজির সাফল্য ঈর্ষণীয়, চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। জয় দিন, মিয়ানমারে দমনপীড়নে ঢাকার উদ্বেগ, রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে অনুপ্রবেশ থামেনি, কক্সবাজারে আটক 70। বণিক বার্তা, কন্টেইনার হ্যান্ডলিং 3 বছরে সক্ষমতা হারাবে চট্টগ্রাম বন্দর। সকালের খবর, থামেনি শিল্প দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আমাদের অর্থনীতি, সংবিধান রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, সিলেটের প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, ভারত পাকিস্তান ফের উত্তেজনা, গুলিতে নিহত 10। দৈনিক ইনকিলাব, ভারত ও হাঙ্গেরি সফরে যাচ্ছেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ, হর্ষবর্ধন শ্রীংলা। আলোকিত বাংলাদেশ, ক্লিন ইমেজ অগ্রাধিকার, আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে বৈঠক আজ, জেলা পরিষদ নির্বাচন। দৈনিক করতোয়া, উত্তরাঞ্চলে জেগে বসেছে শীত, গরম কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। দৈনিক দিনকাল, প্রতিমন্ত্রীর বাসায় রহস্যজনক মৃত্যু। দৈনিক সংগ্রাম, রাষ্ট্রপতির সাথে সিইসির সাক্ষাৎ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, free books for indigenous peoples in own languages. The Financial Express, revised pension scheme for government servants get PM's nod. তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম আমরা। তো একটি বড় শিরোনাম হিসেবে আজও রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের বিষয়টি রয়েছে, যারা মিয়ানমারে নির্যাতন, হত্যাকাণ্ড এর শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন, কক্সবাজার সীমান্ত দিয়ে বিশেষ করে, এবং সেখানে পাহারা বসানো হয়েছে। তো যেটি সংবাদ শিরোনাম, একটি রয়েছে যে পাহারার ভেতরেও আশ্রয় প্রার্থীরা কিছু ঢুকছেন। রোহিঙ্গা এই বিষয়টি মায়ানমারের সমস্যা, এবং এই সমস্যাটির কারণে বাংলাদেশ বহু আগে থেকে এর সঙ্গে জড়িয়ে পড়েছে এইভাবে যে যেহেতু মায়ানমার রোহিঙ্গাদের নাগরিক বা মানুষ হিসেবে স্বীকার করে না, তাদের উপরে দমন পীড়ন বহু বছর ধরে মায়ানমার করছে, এবং এটি মাঝে মধ্যে বৃদ্ধি করা হচ্ছে। এবং যখন সেই দমন পীড়ন, নিপীড়ন, হত্যাকাণ্ড যখন বৃদ্ধি করা হচ্ছে, তখন তারা আর কোনো উপায় না দেখে, তাদের আর কোনো উপায় না থাকার কারণে তারা সীমান্ত অতিক্রম করে হয় পায়ে হেঁটে অথবা স্থানীয় কোনো পরিবহনে অথবা জলপথে তারা বাংলাদেশে ঢুকে পড়ছে। এখন এই জায়গাটিতে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে উভয় সংকট। উভয় সংকটটা হচ্ছে, বাংলাদেশ এ যাবৎকালে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বা আশ্রয় দিতে বাধ্য হয়েছে। সেই সংখ্যাটি কাগজে কলমে 30 বা 35 হাজার, বাস্তবে মাঠ পর্যায়ে কাজ করে খোঁজ খবর করে আমরা যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যে তথ্য পেয়েছি বিভিন্ন সময়ে, তাতে এটি 5 লক্ষ থেকে 7 লক্ষ, কিন্তু কাগজে কলমে আমাদের এই সংখ্যাটি 30 বা 35 হাজার। এই জায়গাটিতে আমাদের সবকটি সরকার, যখন যারা ক্ষমতায় থেকেছে, সরকারগুলোর একটি সম্মিলিত ব্যর্থতা। সেই ব্যর্থতা হচ্ছে এই কারণে যে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, তারা আমাদের অঞ্চলে বসবাস করছে, নাগরিকত্ব পেয়েছে, ভোটার হয়েছে, নানাভাবে স্থানীয় রাজনীতিবিদরা ব্যবহার করেছেন, কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার, যখন যারা ক্ষমতায় থেকেছেন, তারা এই রোহিঙ্গাদের এক জায়গায় করতে পারেনি এবং তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের তালিকা করতে পারেনি। এটি একটি বিষয়। এই পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পাওয়ার কারণে এখন যে মায়ানমার আবার সহিংসতা শুরু করেছে, রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় উদ্যোগে তার নাগরিক যারা স্বীকার করে না, কিন্তু সেই রোহিঙ্গাদের তারা হত্যা করছে, ধর্ষণ করছে, নিপীড়ন, নির্যাতন করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে।
এই অবস্থার মধ্যে বাংলাদেশের উভয় সংকটের কথা বললাম এই কারণে যে বাংলাদেশ তাদেরকে নীতিগতভাবে আশ্রয় দিচ্ছে না বা দিতে পারছে না, তার কারণ ইতিমধ্যেই 5 থেকে 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে রয়ে গেছে। বাংলাদেশ সরকারের অফিসিয়াল সিদ্ধান্ত যে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এইখানেও আমরা মাঠ পর্যায়ের আজকের সর্বশেষ সংবাদ অনুযায়ী এলাকায় নানা রকমের সংবাদ নিয়ে সন্ধ্যার থেকে বা গত 2-1 দিন যাবত আমরা যে কাজ করছিলাম, কাজ করতে গিয়ে দেখছিলাম যে আমরা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিচ্ছি না, তাদেরকে আসতে দিচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিশেষ করে রাতের বেলাতে এবং ভোর বেলাতে রোহিঙ্গারা নৌকা ভর্তি করে, রোহিঙ্গারা নৌকা থেকে নেমে সিএনজি করে তারা বাংলাদেশের ভেতরে ঢুকছে। অর্থাৎ আমরা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় না দেওয়ার নীতি নিয়ে অন্য জায়গাতে আলোচনা বা সমালোচনার মুখে পড়ছি যে মানবিক কারণে আশ্রয় দেওয়া দরকার, জাতিসংঘ বলছে সীমান্ত খুলে দেওয়া দরকার, আমরা সেটি খুলে দিচ্ছি না। অর্থাৎ পৃথিবীর কাছে আমরা পরিচিত হচ্ছি যে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি না, আর বাস্তবতা হচ্ছে আমরা দিচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে আশ্রয় পাচ্ছে। দেখেন, বাংলাদেশের সঙ্গে মায়ানমারের নৌপথের সীমান্ত 61 বা 63 কিলোমিটার, আর স্থলপথের সীমান্ত প্রায় 350 কিলোমিটার, 271 কিলোমিটার বা 73 কিলোমিটার এই সীমান্ত। এখন আমাদের যে সক্ষমতা, আমাদের যে বিজিবি, আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী, তাদের এই সক্ষমতা নেই যে এই নৌপথ আর স্থলপথ মিলিয়ে প্রায় 350 কিলোমিটার সীমান্ত পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে পাহারা দিবে, তাদেরকে আটকাবে। আমরা যদি সেই আটকাতেই পারতাম তাহলে মায়ানমার থেকে যে পরিমাণ মাদক বা ইয়াবা এসে বাংলাদেশ সয়লাভ হয়ে গেল, আমরা সেটাও ঠেকাতে পারতাম, আমরা সেটা ঠেকাতে পারছি না। এই জায়গাটিতে এখন বাংলাদেশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার যে তার সিদ্ধান্ত কি। যদি আটকাতে না পারি আমরা, তাহলে আমি পৃথিবীর বুকে পরিচিত হব কেন যে আমি আশ্রয় দিচ্ছি না, আর যদি আটকানোর সক্ষমতা থাকে তাহলে আটকানো উচিত। এই জায়গাটিতে বাংলাদেশের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। বাংলাদেশের আরেকটি সিদ্ধান্ত নেওয়া দরকার, রোহিঙ্গাদের তালিকা করার ক্ষেত্রে বাংলাদেশের এক ধরনের সক্ষমতা অর্জন করা দরকার। বাংলাদেশের আরো যে কাজটি করা দরকার, আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ফোরামগুলোতে রোহিঙ্গা সমস্যার দ্বারা বাংলাদেশ কতভাবে ক্ষতিগ্রস্ত সেটিকে খুব বড় করে বারবার করে উপস্থাপন করা, এবং বাংলাদেশ যে তালিকা করছে বা তালিকা করতে পারেনি এর ফলাফল দেখেন। আমরা যখন মায়ানমারের সঙ্গে আলোচনা করি, আমরা যখন জাতিসংঘকে বলি বা আন্তর্জাতিক ফোরামে যখন রোহিঙ্গাদের প্রসঙ্গ বলি, তখন কিন্তু আমাদের আলোচনা হয় মাত্র 30 বা 35 হাজার রোহিঙ্গাকে নিয়ে। অর্থাৎ আমরা যাদের তালিকা করেছি জাতিসংঘের সঙ্গে যৌথভাবে, তাদেরকে নিয়ে আমরা শুধু আলোচনা করতে পারি। যদি আজকে মায়ানমার ফেরত নেওয়ার সিদ্ধান্তও নেয়, তর্কের খাতিরে বলছি যে রোহিঙ্গাদের তারা ফেরত নিবে, তাহলে কিন্তু তারা ফেরত নিবে যে 35 হাজার বা 30 হাজারের তালিকা আছে সেই 35 হাজারকে, কারণ জাতিসংঘের অনুযায়ী স্বীকৃতভাবে এই 35 হাজারই। কিন্তু বাস্তবে তো আমাদের রোহিঙ্গার সংখ্যা এখন পর্যন্ত এই নতুন আসার আগেই তো 5 থেকে 7 লক্ষ ছিল, এখন যদি আবার কয়েক লক্ষ এসে থাকে তো 10 লক্ষ ছাড়িয়ে যাবে। এখন বাংলাদেশের ছোট দেশ, তার যে পরিমাণ জনসংখ্যা, তার যে পরিমাণ সামর্থ্য, সেই অনুযায়ী 10 লক্ষ মানুষের ভরণ পোষণ আশ্রয় দেওয়ার ক্ষমতা তো বাংলাদেশের নেই। তার মধ্যে রোহিঙ্গারা নানা রকমের অপতৎপরতা অপকর্মের সঙ্গে সম্পৃক্ত, তারা বাংলাদেশের নাগরিক হচ্ছে, পাসপোর্ট পাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে গিয়ে নানা রকমের অপকর্ম করছে। অর্থাৎ রোহিঙ্গাদের বিষয়টি একই সঙ্গে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা দরকার যে আমরা এখানে কি করব। যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, যদি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আশ্রয় দেওয়া দরকার, এবং সেটি আমাদের রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দরকার। তারা যেন সর্বত্র ছড়িয়ে পড়তে না পারে সেটি দেখা দরকার। এটি না করে আমরা একই সঙ্গে তাদের আশ্রয় না দেওয়ার যে নীতি নিয়ে সমালোচিত হচ্ছি, আবারও বলছি যে আবার তারা আশ্রয় পেয়েও যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের এখনকার নীতিটি পরস্পর বিরোধী। এই জায়গাটিতে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের সুস্থভাবে, ঠান্ডাভাবে, ধীর স্থিরভাবে এক ধরনের গবেষণামূলক চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে তার বাস্তবায়ন করা দরকার। এই আশ্রয় দিব না কিন্তু আশ্রয় দিয়ে দিচ্ছি, এই নীতিতে বাংলাদেশের ইমেজের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছিল বাংলাদেশ সরকার এবং কঠোরভাবে সেখানে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে। দেখেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে, আমাদের বিজিবি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করেছে, সেখানে বলা হয়েছে যে যৌথভাবে সীমান্ত পাহারা দেয়া হবে, আমরা রাষ্ট্রদূতকে তলব করেছি। এখন এই কাজগুলো তো এই রাষ্ট্রদূতের সীমারও বাইরে, এবার এই সিদ্ধান্তটি মায়ানমারে রোহিঙ্গাদের উপরে তলব করা তো রাষ্ট্রদূতকে কিছু করতে বলা না, সেই দেশের সরকারকে করতে বলা। কিন্তু বাস্তবে মায়ানমার এই কাজটি করছে মায়ানমার সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে, রোহিঙ্গাদের উপরে নির্যাতন করছে।
সেই কারণে রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে, এটি আমাদের প্রটোকলের অংশ, এটি আমাদের কূটনীতির অংশ, সেই হিসেবে এটি ঠিকই আছে। কিন্তু রাষ্ট্রদূতকে ডেকে আমার মনে হয় না এই ক্ষেত্রে কোনো সুফল পাওয়া যাবে। মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে, বৈঠক করাটিও আমাদের জন্য জরুরি ছিল, বৈঠক আমরা করেছি। কিন্তু সেই বৈঠকে যে সিদ্ধান্ত যৌথভাবে সীমান্ত পাহারা দেওয়া হবে, মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীও তারা যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করবে, এই সিদ্ধান্তের কোনো বাস্তবায়ন আমরা দেখব না। কারণ মায়ানমার আক্রমণই করছে, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হত্যাই করছে, যাতে তারা এলাকা থেকে বিতাড়িত হয়ে চলে আসে, যাতে তারা মায়ানমারে না থাকে। কারণ মায়ানমার তাদেরকে মানুষ বা নাগরিক হিসেবেই মনে করে না। আমার ধারণা এটি বাংলাদেশের আন্তর্জাতিক ফোরামে তোলা দরকার আরো অনেক জোরালোভাবে, এবং তার আগে বাংলাদেশের এই রোহিঙ্গাদের একটা সঠিক তালিকা করা দরকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একাধিক শিরোনাম রয়েছে। ডাক্তার সেলিনা হায়াত আইভী, যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচনের নিয়ম অনুযায়ী। আর বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত। নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকখানি এগিয়ে আছে এই নির্বাচনের মাঠে। তার কারণ হচ্ছে ডাক্তার সেলিনা হায়াত আইভী একই সঙ্গে তিনি অত্যন্ত যোগ্য এবং একই সঙ্গে তিনি সৎ। এবং নারায়ণগঞ্জে যে দুই ধারার রাজনীতি, একটি সৎ এবং মাঠ পর্যায়ের গঠনমূলক রাজনীতি, আরেকটি সন্ত্রাসী ধারার রাজনীতি। আওয়ামী লীগ মনোনয়ন দিতে গিয়ে সন্ত্রাসী ধারার রাজনীতির দিকে না ঝুঁকে আওয়ামী লীগ মনোনয়ন দিতে গিয়ে গঠনমূলক নিয়মতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতির যে প্রার্থী, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিনা হায়াত আইভীকে বেছে নিয়েছে। এই জায়গাটিতে শুরুতেই আওয়ামী লীগ অনেকখানি এগিয়ে আছে। এখন বিএনপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে যাকে মনোনয়ন দিয়েছে 7 খুন হত্যা মামলা নিয়ে তিনি ইতিমধ্যেই আলোচনায় আছেন, তিনিও পরিচিত মানুষ। একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি সম্পন্ন হয়, তাহলে আমার ধারণা এক ধরনের চমৎকার একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে প্রার্থীর কারণে বিএনপির তুলনায় আওয়ামী লীগ অনেকখানি এগিয়ে থাকবে, কারণ প্রার্থী সেলিনা হায়াত আইভী। এই কারণে আর এখানে এখন নির্বাচনটি সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে কি হবে না, এই জায়গাটিতে রাষ্ট্রপতিও প্রধান নির্বাচন কমিশনারকে বলেছেন যখন তিনি দেখা করেছেন নির্বাচনটি সুষ্ঠু করার। কিন্তু বাস্তবে আমার ধারণা এই নির্বাচন কমিশন এ যাবৎকালে তারা তাদের যে যোগ্যতার পরিচয় দিয়েছে, তাদের সময়ে তারা যে প্রক্রিয়ার নির্বাচন করতে পারে এবং তারা যে সমস্ত নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃতি দেয়, কত পার্সেন্ট ভোটকে কত পার্সেন্ট দেখিয়ে তারা বলতে পারে, এই কেন্দ্রিক মানসিকতার যে বর্তমান নির্বাচন কমিশন, এবং সেই আমার ধারণা এই নির্বাচন কমিশন নিজেদের যে সক্ষমতা ইতিমধ্যে প্রমাণ করেছে, সেই সক্ষমতা দিয়ে, সেই যোগ্যতা দিয়ে নারায়ণগঞ্জে তারা, নারায়ণগঞ্জ নয় শুধু, তারা কোথাও কোনো জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে আমার সেটা বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকারের সঙ্গে এক ধরনের দৃঢ় মনোবল নিয়ে, এক ধরনের দৃঢ়তা নিয়ে ফাইট করতে হয়, এক ধরনের দৃঢ়তা নিয়ে অবস্থান করতে হয়। সরকারকে বোঝাতে হয় যে আপনি কোনো কিছু করতে চাইলেই করতে পারবেন না, কারণ এই জায়গাটিতে কর্তৃত্ব আমার বা নির্বাচন কমিশনের। এই নির্বাচন কমিশন আজকে পর্যন্ত কোনো জায়গাতেই এই দৃঢ়তার প্রমাণ দেখাতে পারেনি। নারায়ণগঞ্জে তারা পারবে, তাদের এই চলে যাওয়ার শেষ সময় ফেব্রুয়ারিতে তারা চলে যাবে। আমি মনে করি না যে এই নির্বাচন কমিশনের কাছ থেকে সেরকমটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে। তবে একমাত্র যদি সরকার চায় যে নির্বাচনটি সুষ্ঠু হবে, তাহলে এই নির্বাচনটি হয়তো সুষ্ঠু হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনটি সুষ্ঠু করবে, এটি বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কিছু প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে আমরা শিরোনামে দেখতে পেয়েছি, এবং বিএনপি বলছে যে এই প্রস্তাবগুলো অসাংবিধানিক নয়। দেখেন, বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠনকে কেন্দ্র করে যে প্রস্তাব দিয়েছে, পুরো ব্যাপারটিকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি এই কারণে যে এটি একটি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা আমাদের রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের আন্দোলন জ্বালাও পোড়াওয়ের বাইরে এই যে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া, সেই সুনির্দিষ্ট প্রস্তাবের প্রেক্ষিতে দেশের রাজনীতিতে এক ধরনের আলোচনা, পক্ষে বিপক্ষে মতামত, নাগরিক সমাজের মতামত, এবং তারা এই প্রস্তাবনাগুলো মাননীয় রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করার জন্য তারা সময় চেয়েছেন। আমি বিশ্বাস করি যে রাষ্ট্রপতি নিশ্চয়ই তাদের সময় দেবেন এবং প্রস্তাবগুলো তিনি গ্রহণ করবেন এবং তার প্রেক্ষিতে আলোচনা হবে। এই জায়গাটিতে একটি বক্তব্য খুব পরিষ্কারভাবে আমাদের সবারই পরিষ্কারভাবে উপলব্ধি করা দরকার যে বিএনপি 13 দফা প্রস্তাব দিয়েছে।
এসেছে, সেই প্রস্তাবের মধ্য থেকে সবগুলো দফা নিয়ে আলোচনা করতে হবে বিষয়টি তেমন নয়, সবগুলো দফা মেনে নিতে হবে বিষয়টি তেমন নয়। বিষয়টি হচ্ছে এইরকম, যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্ন আছে, আগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, যেটি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এর পরের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হোক, সেটি কোনোভাবেই তিনি চান না। সেই কারণে এখন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন আছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন আছে, কোন প্রক্রিয়াতে গঠন হবে, এই জায়গাগুলোর সমাধানটা কি? সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে আলোচনা করে, রাজনৈতিক দলগুলো যদি নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে, নির্বাচন কমিশন গঠনের আগে সরকার যদি নাগরিক সমাজ সহ পেশাজীবীদের সঙ্গে এবং রাজনীতিবিদদের সঙ্গে বসে আলোচনা করে সবার মতামত নিয়ে যদি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে, তাহলেই হয়তো এই জায়গাটিতে একটি সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপটি অতিক্রম করার একটি জায়গাতে যেতে পারে। সুতরাং সেই জায়গাটিতে কেউ প্রস্তাব দিলে সেটি সংবিধান বিরোধী হয়ে যায় আমি এটা মনে করি না। আপনি সেই প্রস্তাবের অনেকগুলো ধারা না মানতে পারেন, আপনি সেই প্রস্তাবের অনেকগুলো ধারাকে আপনি বলতে পারেন এগুলো নিয়ে আলোচনা হবে না, আপনি সেই ধারার সঙ্গে নতুন ধারা সংযোজন করতে পারেন, অথবা যে 13 দফা দাবি বা প্রস্তাবনা বিএনপি দিয়েছে সেই 13 দফা বাদ দিয়েও নতুন করে বলা যায় যে ঠিক আছে আমরা আসেন এই নির্বাচন কমিশন নিয়ে নতুন করে আলোচনা করি। অর্থাৎ বিএনপির এই প্রস্তাবটিকে আমি ইতিবাচক ভাবে দেখি এই কারণে যে বিএনপি এখন আলোচনা করতে চাইছে। সরকার যে আলোচনা করতে চাইছে না বা নাকচ করে দিচ্ছে, আমি মনে করি যে সুষ্ঠু রাজনীতির জন্য এটি খুব পরিপক্ক সিদ্ধান্ত নয়। আমার ধারণা সরকার হয়তো রাজনৈতিক কারণে বিএনপিকে এক ধরনের চাপে রাখার জন্য এই বিষয়গুলি এখন, যেহেতু নির্বাচনের এখনো সময় আছে, নির্বাচনটি 2019 সালে, সেই কারণে হয়তো এখনই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না, বিএনপিকে এক ধরনের চাপে রাখতে চান। আমার ধারণা শেষ পর্যন্ত গিয়ে আলোচনা হবে। এখন আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে কি হবে না সেটা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার উপর, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের আন্তরিকতার উপরে যে তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চান কিনা। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন এর আগের 5 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের মতো এই নির্বাচনটিও যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এটি যদি তিনি আন্তরিকভাবে বলে থাকেন, তাহলে আমার ধারণা আলোচনার মধ্যে দিয়ে সমাধানের মতো জায়গাতে একটি আশা গেলেও হয়তো যেতে পারে। বাট এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে খুব বেশি আশাবাদী হওয়া যায় না, তবু আমরা আশাবাদী হতে চাই। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। গ্রামীণ ফোন আজকে